পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই তাকে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন কোনো দলের সাথে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে। খায়রুল ইসলামের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনো সরব দুদেশের গণমাধ্যম ও রাজনৈতিক মহল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ নিয়ে আশাবাদী অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, নানা টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুদেশ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ভারত চীন দুদেশকেই বিবেচনায় রাখছে বাংলাদেশ। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে বরাবর জানতে চায়, কারণ তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে জাতীয় নির্বাচন হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে 54তম দেশ হিসেবে কাজ করবে বাংলাদেশ। এজন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিনিয়োগ খাতে অনেক সংস্কার করা হবে। ধীরে ধীরে সংস্কার শেষ হলে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। ভারতের 7 সিস্টার, নেপাল, ভুটানে পণ্য সরবরাহের সুযোগ করে দেওয়া হবে বলেও জানান আশিক মাহমুদ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে 45 জন বিদেশি বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানিজ ইকোনমিক জোন ঘুরে দেখেন। এদিন নাসার সাথে 54তম দেশ হিসেবে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এ বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বাংলাদেশের বিজ্ঞানীরা এখন থেকে স্পেস কোলাবোরেশনে কাজ করার সুযোগ পাবে। আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। তিনি জানান, বিদেশি বিনিয়োগে দেশে কি কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করে সমাধান করা হচ্ছে। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি 5টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে গভর্নমেন্ট কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস, আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার। আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের। কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। বিনিয়োগকারীরা যেন আশেপাশের দেশেও ব্যবসা করতে পারেন সে বিষয়েও আশ্বস্ত করেন আশিক মাহমুদ। আমরা যদি এগ্রো প্রসেসিং এর এই সেটআপ গুলাকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি 7 সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল, ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার উইন। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে। কারণ পোর্ট তো একটা, সবে ঢুকবে চিটাগং দিয়ে, বাট পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়েও সরাসরি দেখভাল করছেন বলে জানান প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে চলা হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশের সব কালচার বন্ধের আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজারুল হক মুয়াজ্জেরের রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের সম্পূর্ণ সাপোর্ট ফিলিস্তিনের শিক্ষার্থীদের প্রতি রয়েছে। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। 2 বছর যাবত এটা আমরা দেখে যাচ্ছি, এতদিন চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। আমরা এই বাংলার মাটিতে ঢাকায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই মিলে বলছি, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, তোমরা অবৈধ অবৈধ অবৈধ। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন ওআইসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন, সেই সব রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠেই ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে একাধিক মামলার আসামি মোর্শেদ আলমকে। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন বেঙ্গল গ্রুপের এই চেয়ারম্যান।